বন্ধুরা, এসে গেছি ইতিহাস বিদ্যার্থীর টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি সামন্ততন্ত্রের উদ্ভবের কারণ এবং সামন্ততন্ত্রের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। তার আগে সামন্ততন্ত্র কী সেটা সম্বন্ধে একটু বলে নিই। ইংরেজি ফিউডালিজম কথাটির বাংলা প্রতিশব্দ হলো সামন্ততন্ত্র বা সামন্ত প্রথা। ফিউডালিজম কথাটি এসেছে লাতিন শব্দ ফিওডালিস এবং ফরাসি শব্দ ফিওডালিতে থেকে। নির্দিষ্ট কোনো একটি সংজ্ঞার দ্বারা সামন্ততন্ত্রকে ব্যাখ্যা করা যায় না। সাধারণভাবে সামন্ততন্ত্র বলতে কোনো সরকারি ব্যবস্থাকে বোঝায় যেখানে কেন্দ্রীয় প্রশাসনের পরিবর্তে স্থানীয় ভূস্বামীদের হাতে রাজনৈতিক ক্ষমতা বিকেন্দ্রীভূত হয়ে থাকে। বোলাভিয়ারের মতে সামন্ততন্ত্র হলো সার্বভৌম অধিকারের বিভাজন, যেখানে প্রশাসনকে খণ্ডিত ও বিকেন্দ্রীভূত করে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে নিরাপত্তা, স্বাধীনতা ও সম্পত্তির সুরক্ষার ব্যবস্থা করা হয়। কার্ল মার্কসের মতে স্বাধীনতাহীন শ্রমজীবী মানুষের দ্বারা বৃহৎ ভূসম্পত্তিতে কৃষি ও হস্তশিল্পজাত পণ্য সামগ্রী উৎপাদন করার ব্যবস্থাই হলো সামন্ত ব্যবস্থা। প্রাচীন রোমান সাম্রাজ্যেই সামন্ততন্ত্রের উত্থান ঘটেছিল বলে কোনো পণ্ডিত অভিমত পোষণ করে থাকেন। প্রাচীন যুগে ইউরোপ সহ ভারতের অর্থনীতির কোনো ক্ষেত্রে সামন্ততান্ত্রিক ধাঁচ লক্ষ্য করা গেলেও মূলত মধ্যযুগেই সামন্ততন্ত্রের ব্যাপক প্রসার ঘটেছিল। এবার সামন্ততন্ত্রের উদ্ভবের কারণ। খ্রিস্টীয় নবম শতক থেকে পশ্চিম ইউরোপে সামন্ততন্ত্রের উদ্ভব ঘটে এবং পরবর্তীকালে তা ইউরোপের সর্বত্র ছড়িয়ে পড়ে। নরমান্ডির ডিউক উইলিয়াম 1066 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে সামন্ত প্রথার প্রবর্তন করেন। ফ্রান্সের দশম ও একাদশ শতকের মধ্যে সামন্ত প্রথার উত্থান ঘটে। এই উত্থানের পেছনে অনেকগুলো কারণ আছে। প্রথম কি? অনুগত ও পৃষ্ঠপোষক সম্পর্ক। 476 খ্রিস্টাব্দে পশ্চিম রোমান সাম্রাজ্যের অবলুপ্তি ও নবম শতকে সামন্ততন্ত্রের উদ্ভবের মধ্যবর্তী সময়ে ইউরোপে কিছু প্রতিষ্ঠানের উদ্ভব সামন্ততন্ত্রের উত্থানে সাহায্য করেছিল। প্রাচীন রোমান সাম্রাজ্যে বহু সাধারণ মানুষ কোনো ধনী অভিজাত ব্যক্তির প্রতি আনুগত্য জানাতো এবং অভিজাত ব্যক্তি সেই সব সাধারণ মানুষদের রক্ষার দায়িত্ব পালন করতেন। অভিজাত ব্যক্তির কাছ থেকে নিজেদের জীবনের সুরক্ষা লাভের বিনিময়ে সেই সব সাধারণ মানুষ অভিজাত ব্যক্তির প্রতি সীমাহীন আনুগত্য জানিয়ে তাকে সেবাদান করত। এই সম্পর্ককে বলা হয় অনুগত পৃষ্ঠপোষক সম্পর্ক। এই সম্পর্ক ক্রমে চারদিকে বিস্তার লাভ করে সামন্ততন্ত্রের বিকাশে সহায়তা করেছিল বলে মনে করা হয়। পরেরটা কি? কমিটেটাস প্রথা। জার্মানরা রোমান ব্যবস্থার পতন ঘটিয়ে সেখানকার ধ্রুপদী যুগের অবসান ঘটিয়েছিল এবং সামন্ততন্ত্রের উত্থানের পথ প্রশস্ত করেছিল। প্রাচীন জার্মানিতে কমিটেটাস নামে এক ধরনের প্রথা প্রচলিত ছিল। এই প্রথা অনুসারে স্বাধীন যোদ্ধারা স্বেচ্ছায় কোনো শক্তিশালী সামরিক নেতা বা সেনাপতির প্রতি আনুগত্য জানিয়ে তার স্বার্থ পূরণের বিষয়ে প্রতিশ্রুতি দান করত। এই আনুগত্যের বিনিময়ে সেই শক্তিশালী সামরিক নেতা বা সেনাপতি তার প্রতি অনুগত যোদ্ধাদের নিরাপত্তা ও আশ্রয় দান করতেন। নির্দিষ্ট অঞ্চলে প্রভাব বিস্তারকারী এইরূপ সামরিক সেনাপতি ও তার অনুগত যোদ্ধাদের সম্পর্ক সামন্ততান্ত্রিক কাঠামো গড়ে উঠতে সাহায্য করেছিল।
পরেরটা কি? বর্বর আক্রমণ। ক্যারোলিঞ্জীয় সাম্রাজ্যের রাজপরিবারের অন্তর্বিরোধের ফলে খ্রিস্টীয় দশম শতক থেকে দ্বাদশ শতকের মধ্যে এই সাম্রাজ্য ভেঙে ফ্রান্স, জার্মানি, বার্গান্ডি, আয়ারলেস, ইটালি, ইংল্যান্ড প্রভৃতি রাজ্যের সৃষ্টি হয়। এভাবে কেন্দ্রীয় শাসন ক্রমে দুর্বল হয়ে পড়ে। এইরূপ অবস্থায় ম্যাগিয়ার, সারাসেন, ভাইকিং প্রভৃতি বিভিন্ন বর্বর জাতি ক্ষয়িষ্ণু পশ্চিম রোমান সাম্রাজ্যের অভিযান চালালে ইউরোপের চরম নৈরাজ্য ও অশান্তি শুরু হয়। এইভাবে ইউরোপের বিভিন্ন সাম্রাজ্য ক্রমে দুর্বল হয়ে পড়ে, ফলে মানুষের জীবন ও সম্পত্তির নিরাপত্তা রক্ষার বিশেষ প্রয়োজন দেখা দেয়। এই পরিস্থিতিতে সাধারণ মানুষ উচ্চস্তরের কোনো শক্তিশালী ব্যক্তির উপর নিজের দায়িত্ব অর্পণ করে। মন্তেস্কিউ সামন্ততন্ত্রের উত্থানের কারণ হিসাবে ইউরোপে বর্বর আক্রমণের গুরুত্ব উল্লেখ করেছেন। পরেরটা মুসলিম আক্রমণ। 1814 খ্রিস্টাব্দে রোমান সম্রাট শার্লামেনের মৃত্যুর পরবর্তীকালে রোমের কেন্দ্রীয় শক্তি দুর্বল হয়ে পড়ে। এই পরিস্থিতিতে মুসলিম ও অন্যান্য বৈদেশিক জাতিগুলি ইউরোপে আক্রমণ চালিয়ে সাধারণ মানুষের জীবনকে ত্রস্ত করে তোলে। ফলে আতঙ্কিত মানুষ নিজেদের জীবন ও সম্পত্তির নিরাপত্তার প্রয়োজনে কোনো ঊর্ধ্বতন প্রভাবশালী স্থানীয় ব্যক্তির উপর নির্ভর করতে বাধ্য হয়। এইভাবে স্থানীয় ক্ষেত্রে ক্ষুদ্র ক্ষুদ্র প্রভুর উত্থান ঘটে। এই ক্ষুদ্র ক্ষুদ্র স্থানীয় প্রভুরা আবার তাদের ঊর্ধ্বতন প্রভুর প্রতি আনুগত্য জানায়। ফলে নিচের থেকে ক্রমে উপরের দিকে এক ধরনের সামাজিক ও আর্থিক স্তরবিন্যাস গড়ে ওঠে। এই ছিল ইউরোপের সামন্ততন্ত্রের উদ্ভবের পিছনের কারণগুলি। এবার সামন্ততন্ত্রের বৈশিষ্ট্য। ধ্রুপদী যুগে পশ্চিম ইউরোপে যে সামন্ততন্ত্রের বিকাশ ঘটে তাতে বিভিন্ন দেশের সামন্ততান্ত্রিক কাঠামোগত কিছু নিজস্বতা লক্ষ্য করা যায়, কিন্তু তা সত্ত্বেও বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন দেশে সামন্ততন্ত্রের কিছু সাধারণ বৈশিষ্ট্য ছিল। সেগুলো কি ছিল? 1. স্থানীয় ভূস্বামীদের প্রাধান্য। সামন্ততান্ত্রিক ব্যবস্থায় দেশের সর্বত্র ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য স্থানীয় সামন্তপ্রভু বা ভূস্বামীদের আধিপত্য দেখা দেয়। আঞ্চলিক এই সামন্তপ্রভুরা নিজেদের স্থানীয় এলাকায় চূড়ান্ত ক্ষমতার অধিকারী ছিলেন। আঞ্চলিক সামন্তপ্রভুরা কেন্দ্রীয় শাসক অর্থাৎ রাজাকে যুদ্ধের সময় সেনা সরবরাহ করে সাহায্য করতেন। ফলে দেশের কেন্দ্রীয় শক্তি কখনোই যথেষ্ট শক্তিশালী হতে পারত না। কেন্দ্রীয় শক্তিকে বিভিন্ন বিষয়ে আঞ্চলিক সামন্তপ্রভুর উপর নির্ভর করতে হতো। পরেরটা কি? শোষিত কৃষক ও ভূমিদাস। সামন্তপ্রভুদের দ্বারা তাদের অধীনস্থ কৃষক শ্রেণী বা ভ্যাসাল এবং ভূমিদাসদের শোষণ করার বিষয়টি সামন্ততন্ত্রের অন্যতম বৈশিষ্ট্য ছিল বলে মার্ক ব্লক মনে করেন। কৃষকরা নির্দিষ্ট শর্ত সাপেক্ষে তাদের ঊর্ধ্বতন প্রভুর কাছ থেকে কৃষিজমি লাভ করত এবং এর বিনিময়ে কৃষকের উদ্বৃত্ত উৎপাদন প্রভু ভোগ করত। কৃষকদের কাছ থেকে বিভিন্ন ধরনের কর ও মৃগাশ্রম শোষণ করে প্রভু তাদের নিঃস্ব করে দিত। ভূমিদাসদের ওপর শোষণের মাত্রা ছিল সবচেয়ে বেশি। নিঃস্ব ভূমিদাসরা প্রভুর জমিতে কাজ করে কায়ক্লেশে দিন কাটাত। সর্বোপরি তাদের ওপর বিভিন্ন ধরনের সামন্ততান্ত্রিক করের বোঝা চেপে বসেছিল। পরেরটা কি? জমির গুরুত্ব। সামন্ত প্রথায় অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল জমি। অধীনস্থ জমির পরিমাণের দ্বারা
কোনো সামন্তপ্রভুর আভিজাত্য মর্যাদা বিচার করা হতো। যে প্রভুর যত বেশি জমি থাকত সেই প্রভু তত বেশি ভ্যাসাল ও ভূমিদাস নিয়োগ করতে পারত এবং ঊর্ধ্বতন লটকে তত বেশি রসদ যোগান দিতে পারত। নরম্যান সামরিক যোদ্ধারা তাদের প্রভু বা লর্ডদের দান করা ঘোড়া, অলঙ্কার ও অস্ত্রশস্ত্রের পরিবর্তে প্রভুর কাছে জমি প্রার্থনা করেছিল। এর থেকে সামন্ত ব্যবস্থায় জমির গুরুত্বের বিষয়টি কল্পনা করা যায়। পরেরটা ম্যানর ব্যবস্থা। কার্ল মার্কস সামন্ততন্ত্রের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হিসাবে ম্যানর ব্যবস্থার কথা উল্লেখ করেছেন। সামন্তপ্রভুর অধীনস্থ কৃষিভিত্তিক গ্রামগুলি ছিল সামন্ততান্ত্রিক উৎপাদনের প্রধান ভিত্তি। এই গ্রামগুলিকে কেন্দ্র করে গড়ে উঠত ম্যানর ব্যবস্থা। ম্যানর এলাকায় প্রভু ম্যানর হাউস প্রতিষ্ঠা করে সেখানে অবস্থান করতেন এবং সেখান থেকে নিজের এলাকায় কৃষকদের উৎপাদনের কাজে নিযুক্ত রাখতেন। এইভাবে ম্যানর হাউস থেকে প্রভু তার অধীনস্থ কৃষক ও ভূমিদাসদের অর্থ শ্রম শোষণ করতেন। পরেরটা যোদ্ধা শ্রেণী। সামন্ততান্ত্রিক শাসন ব্যবস্থায় একটি সুসংবদ্ধ যোদ্ধা শ্রেণীর গঠন ও যোদ্ধাদের স্বার্থ সংরক্ষণের বিষয়টি গুরুত্বপূর্ণ ছিল। সামন্ততন্ত্রে বীর যোদ্ধাদের বলা হতো নাইট। সামন্ত ব্যবস্থায় স্থানীয় ভূস্বামীরা সামরিক নেতায় পরিণত হন এবং তাদের নেতৃত্বে সমাজে সশস্ত্র কৃষক শ্রেণীর উত্থান ঘটে। বৈদেশিক আক্রমণ প্রতিহত করা ছাড়াও অভ্যন্তরীণ সংকটের মোকাবিলা করাও এই যোদ্ধা শ্রেণীর গুরুত্বপূর্ণ কাজ হয়ে দাঁড়ায়। সামন্ততান্ত্রিক যুগে স্থানীয় ভূস্বামীদের কাছ থেকে সামরিক সহায়তা গ্রহণ করেই রাজা বা সম্রাট অভিজাত বিরোধী বিক্ষোভ দমন করতেন। পরেরটা বেগার প্রথা। সামন্ততান্ত্রিক ব্যবস্থায় সপ্তাহের নির্দিষ্ট কয়েকটি দিন সামন্তপ্রভু তার কৃষি জমি ও খামারে বিনা পারিশ্রমিকে তার অধীনস্থ কৃষকদের শ্রমদানে বা বেগার খাটতে বাধ্য করতেন। দুর্যোগের সময় কৃষককে তার নিজের জমির ফসল রক্ষা করার পরিবর্তে প্রভুর জমির ফসল রক্ষা করতে বাধ্যতামূলকভাবে বেগার শ্রম দিতে হতো। পরেরটা অনুন্নত ব্যবস্থা। সামন্ততান্ত্রিক উৎপাদন ব্যবস্থায় কৃষি প্রযুক্তি, শ্রমবিভাজন নীতি প্রভৃতি সবই নিম্নমানের ছিল বলে ইতিহাসবিদ মরিস ডব উল্লেখ করেছেন। তার মতে এই অনুন্নত ব্যবস্থার কারণে কৃষিজমির আয়তন ও কৃষকের বিপুল সংখ্যার অনুপাতে কৃষি উৎপাদন যথেষ্ট কম হতো। অবশ্য এই স্বল্প উৎপাদনই তৎকালীন মানুষের চাহিদা পূরণে সক্ষম ছিল, কেননা সামন্ততান্ত্রিক ব্যবস্থায় উৎপাদন হতো প্রধানত গ্রামীণ ভোগের প্রয়োজনে। সামন্তপ্রভুর বিভিন্ন ধরনের শোষণে জর্জরিত হয়ে কৃষকরা প্রকৃতপক্ষে ভূমিদাসে পরিণত হয়েছিল। দরিদ্র কৃষকের উপর প্রভু এবং চার্চ বিভিন্ন ধরনের কর চাপিয়ে তাদের জীবনকে দুর্বিষহ করে তুলেছিল। কৃষক এবং প্রভুর কাছ থেকে কিছু জমি পেয়ে তাতে চাষাবাদ করত। এই জমির জন্য কৃষক ম্যানর প্রভুকে নির্দিষ্ট পরিমাণ বার্ষিক খাজনা দিতে বাধ্য ছিল। যথা এই সময়ে কৃষক এই খাজনা প্রদানে ব্যর্থ হলে বা খাজনা প্রদানে কোনো ত্রুটি বিচ্যুতি ঘটলে কৃষককে জমিচ্যুত করা হতো। কৃষকের একটা বড় অংশ টাইলে বা মেটায়েজ নামে কর হিসাবে তারা দিতে বাধ্য ছিল। টাইলে ছিল সম্পত্তি কর এবং তাদের যা যা ছিল তার উপরে হাঁস মুরগির মাংস, ডিম, পুকুরের মাছ, গরুর দুধ, মাংস প্রভৃতি করের অন্তর্ভুক্ত ছিল। তাদের বেনালিতেও ক্যাপিটেসীয় কর দেওয়া হতো। বেনালিতে নামে একরকম কর
প্রভুর হাটে পণ্য বিক্রি করে, প্রভুর কলে গম ভাঙানো, আঙুর পেশাই করা, প্রভুর চুল্লিতে রুটি সেঁকা প্রভৃতি কর কৃষকদের দিতে হতো। এটা ছিল বেনালিতে। আর ক্যাপিটাসিও ছিল কৃষকের প্রয়োজনীয় সার বা শূকরের অর্থের বিনিময়ে একমাত্র প্রভুই যোগান দিত। এছাড়া ভূমিদাস পরিবারের সকল সদস্য ক্যাপিটাসিও নামে এক প্রকার কর দিতে বাধ্য ছিল। প্রেস্টেশন, ভূস্বামী তার অধীনস্থ কৃষকের কাছ থেকে প্রেস্টেশন নামে এক প্রকার কর আদায় করত। ফসল কাটার সময় ভূস্বামীর লোকজন প্রেস্টেশন আদায়ের উদ্দেশ্যে বিভিন্ন গ্রামে ঘুরতেন এবং বিভিন্ন কৃষকের বাড়িতে অবস্থান করতেন, করে তাদের কাছ থেকে ভূস্বামী ছাড়াও খ্রিস্টান চার্চগুলো কৃষকদের ওপর বিভিন্ন ধরনের শোষণ চালাতো। চার্চ দরিদ্র কৃষকদের থেকে টাইট বা টিথ নামে উৎপাদনের 1/10 ধর্মকর আদায় করত। এছাড়া করভি সপ্তাহে 2 থেকে 3 দিন কৃষক বাধ্যতামূলকভাবে বিনা পারিশ্রমিকে প্রভুর জমিতে শ্রম দিতে, রাস্তা ও সেতু তৈরিতে বাধ্য ছিল। এই শ্রম করভি নামে পরিচিত ছিল। এছাড়া কৃষকদের জল কর, বন কর, বিভিন্ন উৎসব উপলক্ষে কর প্রভৃতি বিভিন্ন কর দিতে হতো। এসব করের ভারে কৃষকদের অবস্থা দুর্বিষহ হয়ে উঠেছিল। প্রধানত এই ব্যবস্থায় কৃষকদেরই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। তবে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।